This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কার্তিক মহারাজের পদ্মশ্রী সম্মান প্রাপ্তি নিয়ে দুই হুমায়ুনের দুরকম সুর। ভালোই হয়েছে প্রতিক্রিয়া ভরতপুরের তৃণমূল বিধায়কের। যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আবার ডেবরার তৃণমূল বিধায়ক। ঘটনাচক্র আপনারা জানেন, এদের দুজনেরই নাম হুমায়ুন কবির। আমরা জেলাবাসী হিসেবে জেলার দুজন মানুষ তারা এই পদ্মশ্রীতে ভূষিত হয়েছে, তাতে আনন্দই লাগছে। এবং মহারাজজিকে এটাই বলবো যে মানুষের কল্যাণে জাতি ধর্ম নির্বিশেষে ভেদাভেদ না করে মানুষের কল্যাণে উনি যত বেশি মনোযোগ দেবেন বা বেশি মানুষের হয়ে কাজ করবেন, একজন জেলার মানুষ হিসাবে সেটা আবেদন রইল। সত্যি সত্যি কিন্তু সেবাশ্রম সংঘ নামটা খুব সার্থক নাম। প্রচুর কন্ট্রিবিউশন হয়েছে সোসাইটিতে, ফিলান্থ্রপিক কাজকর্ম করেছে। তার একজন বেলডাঙ্গাতে কর্মকর্তা দীর্ঘদিন ধরে ওখানে রয়েছে, তিনি কী কাজ করেছেন আমি জানি না, আমার বলা। আপনারা শুনলেন দুজনই কি বলছেন, আপনাদের আমরা শোনালাম। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আধ্যাত্মিকতায় পদ্মশ্রী পেতে চলেছেন, সেই সম্মানের কথা ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ বা কার্তিক মহারাজ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের সময় সবথেকে বেশি সরব হয়েছিলেন কার্তিক মহারাজ, আর তাকেই জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভোটের সময় শক্তিপুরে অশান্তির জন্য প্রচারে গিয়ে কার্তিক মহারাজকে নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা প্রচারে এসে সংখ্যালঘুদের চাপে তৃণমূলের বিরুদ্ধে সাধু সন্তদের অপমানের অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। এই যে বিরোধীরা কেউ কেউ বলছে যে বিজেপি ঘনিষ্ঠ হওয়ার কারণে এই পদ্মশ্রী, সেটা তো বিজেপির ঘনিষ্ঠ নয়। এটা কারণটা হচ্ছে যে এই বিগত বছরগুলি তাদের গোয়েন্দা বিভাগ আছেন কেন্দ্রীয় সরকারের, তো তারা এটাকে ওয়াচ করেছেন, তারা লক্ষ্য করেছেন, দেখেছেন যে আমি গ্রামে গঞ্জে ঘুরছি, তারপরে মুর্শিদাবাদ জেলায় এতগুলি স্কুল, এত আদিবাসী উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তারা চিন্তা ভাবনা করেছেন, নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে এখান থেকে কোনো যান, তারা রিপোর্ট নিয়েছেন, রিপোর্ট নিয়ে তার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বা বলবে বিজেপির ঘনিষ্ঠ, কেউ বা বলবে দিদির আশীর্বাদ। নিঃসন্দেহে দিদি আমাকে আশীর্বাদ করেছেন যে তিনি আমার নাম আরও ব্যাপক আকারে প্রচার করেছেন। তারপরে দিল্লিতে প্রাইম মিনিস্টার আমার নাম উচ্চারণ করেছেন। এটা তো একটা বড় প্রাপ্তি। এখন যার যার ভাব তার তার লাভ, যার যার দৃষ্টি সেইভাবে তিনি ব্যাখ্যা করবেন। পুরস্কার তো কার্তিক মহারাজ তার এই সম্মাননায় তিনি কি জানিয়েছেন আপনাদের শোনালাম, কিন্তু ওই শুরুতেই বললাম দুই হুমায়ুনের, মানে তৃণমূল কংগ্রেসের দুই হুমায়ুন কবিরের দুই সুর এই কার্তিক মহারাজের সম্মান প্রাপ্তি নিয়ে আরো একবার শোনাই তারা কি বলেছেন এক্স্যাক্টলি। আমরা জেলাবাসী হিসেবে জেলার দুজন মানুষ তারা এই পদ্মশ্রীতে ভূষিত হয়েছে, তাতে আনন্দই লাগছে। এবং মহারাজজিকে এটাই বলবো যে মানুষের কল্যাণে জাতি ধর্ম নির্বিশেষে ভেদাভেদ না করে মানুষের কল্যাণে উনি যত বেশি মনোযোগ দেবেন বা বেশি মানুষের হয়ে কাজ করবেন, একজন জেলার মানুষ হিসাবে সেটা আবেদন রইল। সত্যি সত্যি কিন্তু সেবাশ্রম সংঘ নামটা খুব সার্থক নাম। প্রচুর কন্ট্রিবিউশন হয়েছে সোসাইটিতে, ফিলান্থ্রপিক কাজকর্ম করেছে। তার একজন বেলডাঙ্গাতে কর্মকর্তা দীর্ঘদিন ধরে ওখানে রয়েছে, তিনি কী কাজ করেছেন আমি জানি না, আমার বলা। আপনারা শুনলেন একজন হুমায়ুন কবির, তিনি বলছেন
তিনি আশার আলো দেখছেন, আরেকজন বলছেন তিনি জানেনই না যে কি কাজ করেছেন যার জন্য এই হেন সম্মান প্রাপ্তি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ। সজলদা, কি মনে হয় আপনার যে এই যে দুই সুর একই ইস্যুতে, এটা কি একটা গোষ্ঠীদ্বন্দ্বের অন্য রূপ নাকি এদের ব্যক্তিগত মতামত বলবেন? আপনি কি বলবেন? আমি প্রথম কথা হচ্ছে, আমি ওই হুমায়ুন কবিরের কথা শুনতে পেয়েছি যিনি ওই 30%কে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া খ্যাত। হ্যাঁ, আর এক হুমায়ুন সাহেব কি বলেছেন আমি আসলে শুনতে পাইনি, আপনাদের আওয়াজটা এমন ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একজন বলছেন, আমি আপনাকে বলে দিচ্ছি সজলদা, একজন বলছেন যে মুর্শিদাবাদের মানুষ হয়ে তিনি আশাবাদী, আশার আলো দেখছেন, কোন রকম ভেদাভেদ না করে কার্তিক মহারাজ মানুষের কল্যাণের কাজ করবেন এ আশা তিনি রাখছেন। আরেকজন বলছেন, আরেক হুমায়ুন কবির, তিনি বলছেন যে তিনি বুঝতেই পারছেন না, তার জানা নেই যে কি এমন কাজ করেছেন যার জন্য তাকে এহেন সম্মান প্রাপ্তি। এবার বলুন। না, এ তো সবার সবকিছু জানা থাকতে হবে এমন তো কোথাও লেখা নেই যে সবাইকে সবকিছু জানতে হবে। এটা একমাত্র কুণাল ঘোষ আর মমতা ব্যানার্জি পারেন। আমার বক্তব্য হচ্ছে, ইউনুস কিসের জন্য শান্তি পুরস্কার নোবেল পেয়েছেন আপনারা কেউ জানেন? আমরা জানি না। ঠিক সেরকম ভাবে কেউ নাও জানতে পারেন, কিন্তু যিনি জেলার মানুষ তিনি তো জানেন, তিনি তো খুশি হয়েছেন যে এরা ওনার জেলা থেকে এরকম একজন মানুষ পেয়েছেন। হ্যাঁ, একজন গেরুয়া বসন পরে থাকলেই তিনি হিন্দুত্বের ধর্মপ্রচারক শুধু হন না। হ্যাঁ, গেরুয়া নিশ্চয়ই হিন্দুরাই পড়েন, কিন্তু হিন্দু মানে ত্যাগ তিতিক্ষা, হিন্দু মানে পরধর্ম সহিষ্ণুতা, হিন্দু মানে সমস্ত ভেদাভেদ ভুলে মানুষের কাজ করা। তার জন্য তিনি পেয়েছেন। অতএব কোন হুমায়ুন কি বলল, এরপরে আপনি আবার জাহাঙ্গীরের ছেলে হুমায়ুন তাকে খুঁজে বার করবেন সে কি বলল, এর মধ্যে আমাদের গিয়ে লাভ নেই। একদম সঠিক লোকের চয়ন হয়েছে। এর ফলে মানুষের প্রতি মানুষের প্রেম ভালোবাসা, যেটা কার্তিক মহারাজরা মানুষের কাছে গিয়ে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন, এই প্রবণতা আরো বাড়বে, এটাই বিশ্বাস করি। অনেক ধন্যবাদ সজল বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এবার আসি তিলোত্তমার প্রসঙ্গে। কুণাল ঘোষের পর এবার তিলোত্তমার বাবা মাকে নিশানা করলেন ফিরহাদ হাকিম। মেয়ের শোকে ওর এখতিয়ার বহির্ভূত কিছু বলা উচিত নয়, এবার রাজনীতি করছেন। মুখ্যমন্ত্রী কারো দয়ায় কুর্সিতে বসেননি, বাংলার মানুষের সমর্থনে বসেছেন। তিলোত্তমার বাবা মায়ের প্রতি ঠিক এভাবে মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। শুনুন কি বলেছেন তিনি। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেনি। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন। এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। কুণাল ঘোষ কি বলছেন? তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ বলছেন তিলোত্তমার বাবা মা রাজনৈতিকভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। কি বলছেন কুণাল, তার মুখ থেকেই শুনুন। দেখুন, ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। তথ্য প্রমাণটা ঠিক ছিল বলেই তো মাননীয় বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছেন। ফলে এখন কিছু উদ্দেশ্য প্রণোদিত মহল, তারা ইচ্ছাকৃতভাবে বাবা মার শোককে বিভ্রান্ত করে বিপথে চালিয়ে তাদের কিছু নিজেদের উইশ লিস্ট, নিজেদের এজেন্ডা মতো বিবৃতি দিয়ে ইস্যুটাকে বিকৃত করতে চাইছেন। তৃণমূলের প্রতি কথাই বলেন, এটা বললাম তো, এখতিয়ারটা যে কি জিনিস। আজকে প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না, একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার, এই কথাটা ওনার থেকে শিখবো না আমি। এবং উনি আমার বিরুদ্ধে যখন মন্তব্য করবেন
আশা করি শিয়ালদা, আমি যে কথাটা বলছি বারবার করে, শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে এবং যে রায়ের কপিগুলো দিয়েছে 172 পাতা, সেটা উনি একটু ভালো করে দেখে নিয়ে তারপরে আমার বিরুদ্ধে যে কোনো মন্তব্য করবেন, তাহলে আমারও ভালো লাগবে। এবং আমি যদি কোনো ভুল বলে থাকি বলবেন, আমি অবশ্যই স্বীকার করে নেব। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। এখনও বলছি, ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই। পাশাপাশি আরও একটা বিষয় আপনাদের বলি, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের হাইকোর্টে যাওয়ার যে তৎপরতা, সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলে তিলোত্তমার বাবা মা কি বলেছেন এবার শোনাবো। মামলাটা তো হাইকোর্টের বিচারপতি তো বলে দিয়েছেন যে ভিকটিমের পরিবার ছাড়া আমি মামলা শুনতে পারবো না। এটা এই সমস্ত ব্যাপারে ওনাদের খামখেয়ালি, ওনাদের এত সক্রিয়তাই বা কেন? মানে বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না, আর ওনারা হাইকোর্টে আবার নতুন করে মামলা করে দিলেন। আমাদের তো 1 মাস টাইম ছিল সঞ্জয়ের বিরুদ্ধে কিছু করার। কি গেম খেলছেন উনি সেটা জানেন। উনি তো সবসময় খেলেন, কি গেম খেলা হয়, উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন। এই ধরনের কিছু একটা চিন্তাভাবনা করছেন, খেলা করছেন। অন্যদিকে এই বিষয়ে ফিরহাদ হাকিম যা বলেছেন তার পাল্টা দিলীপ ঘোষ কি বলেন। দিলীপ ঘোষ বললেন, আগে নিজের এখতিয়ার বুঝুন, প্রকৃত সত্য সামনে আনুন। আসুন আপনাদের শোনাই দিলীপ ঘোষ কি বলেছেন। আমি বলছি, ববি হাকিমের নিজের এখতিয়ারটা বোঝা উচিত। যার একজন ডাক্তারি পাস করা মেয়ে, যুবতী মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয়, আর সেটা যখন চাপা দেওয়ার চেষ্টা করে যে সরকারের, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এবং সাফাই গাওয়ার অধিকার নেই। তার বাবা মার মনের থেকে যতক্ষণ না দুঃখ কষ্ট যাচ্ছে বা সন্দেহ দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের চেষ্টা করা উচিত, যতদূর যাওয়ার দরকার যাওয়া উচিত। নিজেদের অপরাধীদের না বাঁচিয়ে সমাজের সামনে পরিষ্কার করে বলা উচিত। নাটক নয়, কোর্টে গিয়ে আপিল করা নয়, এখনও তথ্য সমৃদ্ধ সমস্ত তথ্য সামনে কোর্টে আনুন, কারণ এখনও কেস বেঁচে আছে। আপনারা যে তথ্য গোপন করেছেন, যাদেরকে আড়াল করছেন, তাদেরকে এক্সপোজ করুন। কিন্তু কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি মনে করেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিম এসব মন্তব্য করার সাহস পাচ্ছেন। শুনুন কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না, এটুকু বলতে চাই। তিলোত্তমা, তার পরিবার, তাদের সকলের সঙ্গে আমরা আছি। আর এই একটা আপনার দলের এই মেয়র, এই চেয়ারে কখনো ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিরা বসেছিল। সেই সময় ফিরহাদ হাকিমের মতন এক ব্যক্তি আপনার সহযোগিতায়, আপনার প্রশ্রয় সে তাদেরকে অপমান করছে, এটা আমাদের সকলের লজ্জার। দুর্নীতি দুষ্কৃতির রাজত্বের মাথায় ফিরহাদ হাকিমরা আছে। সেই কারণেই অভয়ের বাবার পাশে দাঁড়ানোর কোনো মনোভাব তাদের নেই। তার বাবার আকুতি সত্ত্বেও ওরা পাশে দাঁড়ালো না। পরিবারের অভিযোগ স্বাভাবিক, এবং অসভ্যের মতো কথা বলা ফিরহাদ হাকিমরা পারলে বন্ধ করুন। সীমান্তে লাগাতার উস্কানি, সেই উস্কানি ছবি আপনাদের আমরা দেখিয়েছি। বাংলাদেশ সীমান্তে শুভেন্দু অধিকারী মালদার সুখদেবপুরে তিরঙ্গা যাত্রা, বিরোধী দলনেতার সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। এই সুখদেবপুরেই উত্তেজনার ছবি, সে পরিস্থিতি আপনাদের দেখাচ্ছিলাম। সেখানকার মানুষজন তিরঙ্গা হাতে আজকে প্রতিবাদ জানিয়েছেন, প্রতিরোধ করেছেন, সেই ছবি দেখাচ্ছিলাম। সেই সুখদেবপুরেই আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার তিরঙ্গা যাত্রার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। আমার সহকর্মী এই মুহূর্তে আমার সহকর্মী শুভতোষ রয়েছেন সেখানে। শুভতোষের সঙ্গে যোগাযোগ করা গেলে আমি কথা বলবো তার সঙ্গে। তার আগে আপনাদের আরও একবার সেই ছবি দেখাই, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। সুখদেবপুরে জাতীয় পতাকা হাতে অসংখ্য মানুষ, সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন। শুভতোষ আমার সহকর্মী সেখানে ছিলেন, কিন্তু এই মুহূর্তে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু ছবিটা আপনাদের দেখাচ্ছি, সেই ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। এই সুখদেবপুরেই উত্তেজনার পরিস্থিতি, এই সুখদেবপুরেই প্ররোচনা বিজেপির তরফ থেকে বারবার এসেছিল। সেখানকার মানুষজন তারা জাতীয় পতাকা হাতে কীভাবে প্রতিরোধ করেছিলেন আপনারা দেখেছেন সেই ছবি। এবার সেই সুখদেবপুরে, সেই সীমান্তে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার তিরঙ্গা যাত্রা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা আরও একবার। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। হ্যাঁ, শুধুমাত্র TV9 বাংলার পর্দায় সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। শুভেন্দু অধিকারীর তিরঙ্গা যাত্রার ছবি সরাসরি এই মুহূর্তে আপনাদের জন্য। মালদার সুখদেবপুরে জাতীয় পতাকা হাতে এই তিরঙ্গা যাত্রায় শুভেন্দু অধিকারী। যারা পেয়েছেন প্রত্যেকেই আমাদের গর্বের, প্রত্যেকেই আমাদের সম্পদ। মমতা
আমরা রাজবংশী লেখক শিক্ষক নগেন্দ্র রায়ের জন্য করি। আমাদের সরকার বাংলাকে যেভাবে মর্যাদা দিয়েছে তার জন্য আমরা খুশি। বলছি যে ওপার থেকে বারবার এই অভিযোগ আসছে যে রোহিঙ্গাদের জমায়েত করেছে মসজিদে মসজিদে করতে পারবে না, মসজিদে মসজিদে ঘোষণা করছে। খালি হাতে হাঁটছি তো আমরা, 15-20 হাজার লোক হাঁটছি। হ্যাঁ না, ওরা মসজিদে মসজিদে ঘোষণা করছে জঙ্গি এখান থেকে ঢোকানো হচ্ছে, রোহিঙ্গাদের এখানে জমায়েত করা হচ্ছে এবং খোলা যে জায়গাটা সেই কারণে বাধা সব বেড়া হবে, কাঁটাতার হবে। মমতা ব্যানার্জি বলেছিলেন বর্ডারে কাউকে যেতে না, আমরা 15,000 লোক হাঁটছি, বর্ডারে হাঁটছি, ডান দিকে কাঁটাতার। বলছি যে ভারতীয় ভূখণ্ডে জাতীয় পতাকা নিয়ে গর্বের সঙ্গে হাঁটছি। মুখ্যমন্ত্রী দেখে যান, আপনি মুর্শিদাবাদে গিয়ে বলেছিলেন, মালদা এসে বলেছিলেন বিএসএফ কে সাহায্য করতে না, বর্ডারে যেতে না। আমরা ভারতীয়, আমরা বর্ডারে যাব। সুখদেবপুরে যেহেতু আপনি লোক দেখান, ভারতীয়দের দেখান, জাতীয় পতাকা দেখান, বন্ধন মানুষ ভারত মাকে। বলছি যে আরেকটা কথা, যে আমাদের আরাধ্য দেবীকে বন্ধন করছে মানুষ। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত বলে তিনি ভারত মাতা কি, ভারত মাতা কি। সৈফ আলী খান এবং সৈফ আলী খানের ওপর হামলার তদন্তে কলকাতায় মুম্বাই পুলিশ। শহরে মুম্বাই এটিএস এর 4 জন অফিসার বাংলা থেকে সিম কার্ড কিনেছিল ধৃত শরীফুল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। জাহাঙ্গীর নামে এক ব্যক্তির নথি দিয়ে শিলিগুড়ি থেকে কেনা হয়েছিল সিম কার্ড। আর কি ডিটেল রয়েছে আমি জানবো আমার সহকর্মী সিজারের কাছ থেকে। সিজার, কলকাতা কানেকশন এই ঘটনায় আরো কতটা জোরদার হলো? কলকাতা কানেকশন না বলে বাংলা কানেকশন বলা ভালো, তার কারণ সৈফের বিরুদ্ধে, সৈফের ওপর যিনি হামলা চালিয়েছিলেন সেই শরীফুল্লাহকে গ্রেপ্তার করার পর যেটা জানা গিয়েছিল তিনি বাংলাদেশের নাগরিক এবং তিনি ডাউকি বর্ডার অর্থাৎ মেঘালয়ের ডাউকি বর্ডার দিয়ে আসেন এবং পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন থেকে তিনি মুম্বাই যান এবং পশ্চিমবঙ্গে থাকাকালীনই তিনি এক ব্যক্তির নাম জাহাঙ্গীর নামে এক ব্যক্তির নথি দিয়ে, সেই ভুয়ো নথি দিয়ে তিনি সিম কার্ড সংগ্রহ করেন এবং সেই সিমের সূত্র ধরেই কিন্তু মুম্বাই পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের যারা সদস্যরা রয়েছেন 4 আধিকারিক, প্রাথমিকভাবে জানা যাচ্ছে 4 আধিকারিক শনিবার সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছন। কলকাতার পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা যোগাযোগ করেন এবং তাদের মাধ্যমেই রাজ্য পুলিশের সঙ্গে তারা যোগাযোগ করছেন, কারণ শিলিগুড়িতে সিম কেনা হয়েছে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। শিলিগুড়িতে কোথা থেকে সিম কেনা হয়েছে, কি নথি দিয়ে কেনা হয়েছে এবং এই জাহাঙ্গীরের আসল পরিচয় কি, প্রাথমিকভাবে জানা গিয়েছে জাহাঙ্গীর একজন মৃত ব্যক্তি, তার নথি কিভাবে পৌঁছলো এই ব্যক্তির হাতে, এর পেছনে কোনো অর্গানাইজড র্যাকেট আছে কিনা, এই বিষয়গুলো তদন্ত করে দেখবার জন্যই মুম্বাই পুলিশের টিম কলকাতায়। ধন্যবাদ শ্রীজাস।